নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান সময়ে ভারত ইরানকে একটা অত্যন্ত কঠোর বার্তা পাঠিয়ে দিয়েছে। আর এই ঘটনাটা ঘটেছে এমন একটা সময় যখন আবার একজন ভারতীয় নাবিকের মৃত্যুর খবর সামনে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। কারণ যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যদি আমরা এই সামগ্রিক ক্ষয়ক্ষতি পরিমাণটা হিসাব করি, তাহলে দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের এই যে লড়াই, এই লড়াইয়ের ফলে প্রায় 8,000 মানুষের কিন্তু মৃত্যু ঘটেছে। আমি যখন মানে বিষয়টা হচ্ছে এমন একটা জায়গায়, আমি হিসাবটা বলছি শুধু সেনাবাহিনী এবং সাধারণ নাগরিকদের হিসাবটার মধ্যে ধরছি। কারণ ইসরায়েলে কত মানুষ মারা গেছে, বা লেবাননে কত মানুষ নিহত হয়েছে, বা ইরানে কত মানুষ মারা গেছে, বা মার্কিন সেনাবাহিনীদের মধ্যে কতজন রয়েছে, সব কিছু মিলিয়ে ধরলে না বিষয়টা প্রায় 8,000, সংখ্যাটা 8,000 ছুঁই ছুঁই হয়ে অবস্থা দাঁড়িয়ে গেছে। এবং এই যুদ্ধের ফলে ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই যুদ্ধের ফলে সবথেকে বেশি যদি ক্ষয়ক্ষতি পরিমাণ দেখা যায়, তাহলে দেখা যাবে যে লেবাননে কিন্তু সবথেকে বেশি প্রাণহানি ঘটেছে। আশ্চর্যের বিষয় এইটাই, এই লড়াইয়ের সবথেকে বেশি সংঘাত যদি প্রাণহানি ঘটেছে, সেটা হচ্ছে লেবাননে। কারণ সেখানে ইসরায়েল কি করেছে, সেখানে ইসরায়েল ব্যাপক পরিমাণে সামরিক অভিযান চালিয়েছে। এই লেবাননে বহু এলাকায় বোমা বর্ষণ করা হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষের কিন্তু প্রাণ হারিয়েছেন। বর্তমানে যে হিসাব অনুযায়ী প্রায় লেবাননে 4,000 মানুষের কিন্তু হানি হয়েছে বা মারা গেছে। অন্যদিকে যদি আমরা ইরানের সংখ্যাটা দেখি, ইরানেও কিন্তু বলা হচ্ছে সংখ্যাটা প্রায় 4,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এক্ষেত্রে মাথা রাখার চেষ্টা করবেন যে অনেক মানুষ কিন্তু নিখোঁজ হয়ে গেছে, ফলে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ জেনে রাখবেন যে যুদ্ধক্ষেত্র থেকে সঠিক রিপোর্ট কিন্তু আসে না, বা দেখা যায় না। এবার প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ, ইরান আমেরিকা যুদ্ধ, এই যুদ্ধে ভারতের কোনো ভূমিকা নেই, তবু ভারতীয়রা প্রাণ হারাচ্ছে। কেন বললাম এই কথাটা, উত্তরটা আমি দিচ্ছি। দেখুন, এই যুদ্ধে ভারত সরাসরি কোনো পক্ষেই নয়, না ইরান না আমেরিকা। আমরা শান্তির দেশ, আমরা সবসময় শান্তি চাই, শান্তি বার্তা রাখতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে ভারতে কোনো সামরিক হস্তক্ষেপের মধ্যেও ভারত নেই। তারপরও অত্যন্ত দুঃখজনক যে ভারতীয়রা এই সংঘাতে শিকার হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 8,000 ভারতীয় নাবিক এই যুদ্ধে নিহত হয়েছেন। এদের মধ্যে কেউ মার্কিন হামলায় প্রাণ হারিয়েছে, বা কেউ বা ইরানে হামলায় আক্রমণের শিকার হয়েছে। আর এই বিষয়ের মধ্যে মনে পড়ে যে একটা বিখ্যাত উক্তি, একজন বিখ্যাত মানুষের বড় উক্তি যদি আমি আপনাদের সামনে দেখাই, গুরুত্বপূর্ণ উক্তি বিখ্যাত মানুষের, সেটা উক্তিটা কি? দেখুন, সোভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্ট্যালিন একটা বিখ্যাত উক্তি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কি উক্তি দিয়েছিলেন জোসেফ স্ট্যালিন? ওনার বক্তব্য ছিল, একজন মানুষের মৃত্যু একটা স্ট্র্যাটেজি, কিন্তু লক্ষ মানুষের মৃত্যু শুধুমাত্র একটি পরিসংখ্যান। এরকম উক্তি করেছিলেন এই রিপোর্টটাকে নিয়ে। বিষয়টা কি, ওনার বক্তব্য ছিল, উক্তি শুনতে যতটা কঠোর বা নিষ্ঠুর শোনাক না কেন, প্রশ্ন হচ্ছে বাস্তবতা ঠিক এমনটাই হয়। যখন খুব ভালোভাবে দেখবেন, যখন আমরা একজন মানুষের মারা গেছে, আমরা যখন খবর পাই, তখন তার পরিবারের কথা ভাবতে থাকি, তার বাবা মা, স্ত্রী, সন্তান, আত্মীয়দের জন্য কষ্ট কল্পনা করতে পারি। কিন্তু সংখ্যাটা যখন হাজার হাজার মানুষের মৃত্যুর খবর আসে, তখন তার বেদনার গভীরতা আমরা উপলব্ধি করতে অনেকটাই পারি না, যেটা জোসেফ স্ট্যালিনের একটা বিখ্যাত বড় উক্তি। এবং এরই পাশাপাশি যদি আমরা আরও একটা রিপোর্ট আমি আপনাদের সামনে দেখাই, যে রিপোর্টটা শুনলে অবাক হয়ে যাবেন, যে 8,000 মৃত্যু, এটা কিন্তু কোনো এই যুদ্ধের সংখ্যা নয়, ছোট সংখ্যা নয়, সংখ্যাটা কিন্তু অনেক বেশি। 8,000 মানুষের মৃত্যুটা একবার ভেবে দেখুন তো, 8,000 মানুষের সাথে জড়িত 8,000টা পরিবার। আজও কত মানুষ হসপিটালে বেডে শুয়ে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আজও কত মানুষ কত কষ্ট পাচ্ছেন, কত শিশু তার বাবা মা পরিবারকে হারিয়েছে, কতজন চিরকালের মতো প্রতিবন্ধী হয়ে গেছে। এই যুদ্ধ, মাথায় রাখার চেষ্টা করবেন, শুধু প্রাণ নেয়নি, বরং এই যুদ্ধ কোটি কোটি টাকা কোটি কোটি ডলারের সম্পত্তি ধ্বংসের একটা ইতিহাস বা চিহ্ন,
যেটা বিশ্বের অর্থনীতিতে বিরাট পরিমাণে একটা প্রভাব পড়েছে। সংখ্যাটা একবার দেখুন, বিরাট পরিমাণে কিন্তু প্রভাব পড়েছে। আর এরই পাশাপাশি এই যুদ্ধ থেকে একটা বড় প্রশ্ন হয়ে যায় যে এই যুদ্ধ থেকে আসলে কে কি পেল। সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ শেষ পর্যন্ত লাভটা কার হলো? চলে গেল তো 8,000 মানে পরিবার, মানে মাথা, 8,000 মানুষ। আজ ডোনাল্ড ট্রাম্প কিন্তু একই অবস্থানেই রয়েছে, কিন্তু চলে গেল 8,000 মানুষ। প্রশ্ন এখানে হয়ে যায় যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ছিল স্টেট অফ হরমোজ মার্কিন শক্তির নিয়ন্ত্রণে থাকবে, অপরদিকে ইরানও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আজও নিজের জায়গায় ঠিক অবস্থান রয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিনা এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু এই যুদ্ধে বলি হলো 8,000 মানুষ। এখনো বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন ওঠে যে ইরানে মাঝে মধ্যে ছোট ছোট ভূমিকম্প দেখা যায়, সেই জল্পনাটা অ্যাকচুয়ালি কি? কারণ বর্তমান সময়ে ইরানে বেশ কিছু ছোট ছোট ভূমিকম্প দেখা গেছে। অনেকে এই প্রশ্নটা তুলছেন, এই ভূমিকম্পটা কি স্বাভাবিক, নাকি ইরান গোপনে কোনো পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে? সত্য কথা বলতে গেলে বর্তমানে নিশ্চিতভাবে না কিছু বলা যায় না। নানান ধরনের জল্পনা এবং নানান ধরনের প্রশ্ন আজ কিন্তু সকলের মাথার মধ্যে কিন্তু গেঁথে গেছে। কারণ অতীতে সেম ভুল আমেরিকা করেছিল। কি ভুল করেছিল? আর নতুন ঘটনা একটা শুনিয়ে দিই আপনাদেরকে। কারণ এর আগে আমেরিকা ইরাকের হামলা চালিয়েছিল। অভিযোগ কি ছিল? যে ইরাকের কাছে প্রচুর পরিমাণে গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু পরে দেখা গেল কি সেই দাবি কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে আজও মানে অনেকেই প্রশ্ন তুলছেন, ইরানের ক্ষেত্রেও কি সেম একই ধরনের পরিস্থিতি তৈরি হবে? একই ধরনের পরিস্থিতি তৈরি হবে, এই প্রশ্ন আজও উঠছে। অপরদিকে যদি বিশ্ব অর্থনীতি বাজার দেখেন, আপনার ডেটা কি বলছে দেখুন। ডেটা ছাড়া তো আমরা কথা বলি না। ডেটা কি বলছে দেখুন, বিশ্ব অর্থনীতি একটা বড় ধাক্কা খেয়েছে। কারণ এই যুদ্ধের কারণে বিশ্বে স্বাভাবিকভাবে মারাত্মক লেভেলে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে আমরা দেখতে পেয়েছি জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। বড় বড় জাহাজ যারা এক দেশ থেকে আরেক দেশে জিনিসপত্র নিয়ে যায়, তারা বারবার রুট পরিবর্তন করছে, ফলে বিভিন্ন প্রোডাক্টে কস্টিং আরও বেড়ে যাচ্ছে। বিশ্বজুড়ে বাণিজ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমার পরিষ্কারভাবে বলছি, আমি একজন ভারতীয় হিসেবে আমার ব্যক্তিগত মনে হয় এই যুদ্ধ যদি না হতো তাহলে এতগুলো মানুষ প্রাণ হারাতো না, এবং অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে এটাকেও কিন্তু এড়ানো যেত। আজ 100 দিনের বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এই যুদ্ধ থামার কোনো জায়গা বা কোনো নাম দেখা যাচ্ছে না। সিজফায়ার হচ্ছে, এক দেশ সময় নিচ্ছে, আরেক দেশ সময় বিক্রি করছে। সিজফায়ার হচ্ছে, কিন্তু সেই সিজফায়ার কিন্তু আবার ভেঙে যাচ্ছে। বরং পরিস্থিতি একইভাবে যদি চলতে থাকে তাহলে মৃত্যুর সংখ্যাটা 8,000কে ছাড়িয়ে 10,000ও কিন্তু হয়ে যেতে পারে, 10,000 পৌঁছে যেতে পারে। তাহলে ভাবুন কোন জায়গায় যুদ্ধটা এখন পরিস্থিতি নিয়ে চলে গেছে। অপরদিকে যদি আমরা চাবাহার বন্দরের কথা বলি, গুরুত্বপূর্ণ জায়গা চাবাহার বন্দর, বড় সমস্যা তৈরি। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের এই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল চাবাহার বন্দর। কারণ এই চাবাহার বন্দরে মার্কিন সেনাবাহিনীরা আশেপাশে মারাত্মক লেভেলে অভিযান চালিয়েছে, যার রিপোর্ট আপনারা একে একে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমাদের চ্যানেল যারা ফলো করেন আপনারা জানেন যে আমরা মানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আপনাদের সামনে আলোচনা করি। ফুটেজ, বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবে। সেখানে কি দেখা গেছে, ক্রমাগত চাবাহার বন্দরের আশেপাশে বোমা বর্ষণ, সামরিক উত্তেজনার কারণে পুরো এলাকা একটা অস্থিরতা পরিবেশ এই চাবাহার বন্দরের আশেপাশে তৈরি হয়ে গেছে। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন হলো যে ভারতে যে বিপুল পরিমাণ অর্থ এবং কৌশলগত বিনিয়োগে এই অঞ্চল করেছিল, তার ভবিষ্যৎ কি হবে? চাবাহার বন্দর ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ বন্দর নয়, বরং চাবাহার বন্দর থেকে কিন্তু গোটা বিশ্বের অর্থনীতিও চলতো। এটা তো ভারতের জন্য একটা ইম্পর্টেন্ট বন্দর। প্রশ্ন এই জায়গা হয়ে যায়, কারণ এটি মানে মধ্য এশিয়া, মিডল ইস্ট এবং আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক রাস্তায় যোগাযোগ করা একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর এই অঞ্চলে মানে আশেপাশে লড়াই শুরু হয়েছে। কারণ এই অঞ্চলের সংখ্যা যত বাড়বে তত কিন্তু নানান ধরনের প্রশ্ন এক এক করে ওঠা শুরু হয়ে যাবে।
ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়েও বর্তমানে প্রশ্ন উঠছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের দিনে। কারণ বিশ্বের বিভিন্ন জাহাজে ভারতীয় নাবিকের সংখ্যা সব থেকে বেশি। কারণ মিডল ইস্টে যত লড়াইয়ের সংঘাত বাড়ছে, তত কিন্তু নাবিকদের ঝুঁকি ততই কিন্তু বেড়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে সমুদ্র পথে চলাকালীন যত জাহাজ আছে সেগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেখানে ভারতীয় নাবিকদেরও থাকার সম্ভাবনা বিশ্ব বাণিজ্য তো সেকেন্ডের মধ্যে থেমে যাবে। কারণ বেশিরভাগ জাহাজেই কিন্তু ভারতীয় নাবিকরাই রয়েছেন। এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বা ইরানের প্রেসিডেন্ট বা ইরানের সুপ্রিম লিডার এদের বোঝা উচিত যে যুদ্ধটা শুধু ইরান বা আমেরিকার মধ্যে বর্তমান সময়ে সীমাবদ্ধতা নেই। এই যুদ্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। কারণ সব থেকে বড় প্রশ্ন এই জায়গাটা হয়ে যায়, কেন বারবার ভারতীয়দের নাবিকদের নাম সামনে আসছে? তার কারণ হলো বা তার উত্তরটা হলো, কারণ ভারত বিশ্বের বৃহত্তম শিপ এয়ার সাপ্লায়ার দেশ। বিশ্বের সব থেকে শিপ এয়ার সাপ্লায়ার দেশগুলোর তালিকায় যদি দেখা যায়, তাহলে দেখা যাবে সবার প্রথমে আছে ফিলিপিন্স, যাদের নাবিক সারা বিশ্বে কাজ করে। সেকেন্ড পজিশন আছে চীন, থার্ড পজিশন আছে ভারত। এরপর রয়েছে ইন্দোনেশিয়া, রাশিয়া, ইউক্রেন। এই দেশগুলোর দক্ষ কর্মী, লক্ষ লক্ষ কর্মী বিশ্বের বিভিন্ন জাহাজের ওপর কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। বিশ্ব বাণিজ্য এদের ওপর নির্ভরশীল। জাস্ট একবার কল্পনা করুন, যদি এই দেশগুলো একদিন হঠাৎ করে ঘোষণা করে দেয় যে তাদের নাবিকরা জাহাজে যাবে না, তাহলে বিশ্ব বাণিজ্য সেকেন্ডের মধ্যে থমকে যাবে। প্রত্যেকটা দিন কোটি কোটি টাকার পণ্য যেটা সমুদ্র পথ এক দেশ থেকে আরেক দেশ নিয়ে যায়, এটা শুধু কোটি নয়, ট্রিলিয়ন ডলার। সেই ট্রিলিয়ন ডলারের বাণিজ্য মুহূর্তের মধ্যে থেমে যাবে। আর যুদ্ধের ক্ষতি হচ্ছে কার হয়? ইরান আমেরিকা লড়াই করছে, কিন্তু তার ফল ভোগ করতে হচ্ছে আপনাকে আমাকে। এটা হচ্ছে বর্তমান সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইখানে কি করা উচিত? যে দুই পক্ষকে বসে, অনেকে বলছেন যে ইরান আমেরিকা মুখোমুখি বসা উচিত, কিন্তু অনেকে প্রশ্ন এই জায়গাটায়, ইরান আমেরিকা মুখোমুখি বসলেও সমস্যার সমাধান হবে কিনা এটা বড় প্রশ্ন। বাস্তব চিত্রটা অতটা সহজ নয়। যতক্ষণ না ইসরায়েল সেই আলোচনায় অংশ নিচ্ছে, ততক্ষণ ভবিষ্যতে আরো বড় ধরনের হামলা না করার সিদ্ধান্ত আসছে, ততক্ষণ স্থায়ী চুক্তি সম্ভব নয়, যেটা জিও পলিটিক্স এক্সপার্টরা বারবার দাবি করেছেন। কারণ এই লড়াইয়ে বর্তমান সংঘাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষ যে বলা হয়ে থাকে ইসরায়েল, তাদের ছাড়া এই যুদ্ধে সমস্যার সমাধান খোঁজা রাস্তা হচ্ছে অত্যন্ত কঠিন। কারণ যুদ্ধ চললে পরিস্থিতি আরো বাড়বে। 100 দিনেরও বেশি হয়ে গেছে, 100 দিনেরও বেশি। কারণ আমার মতে এখন যদি এই যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে নতুন করে আবার বড় ধরনের হামলা হতে পারে, আরো বেশ কিছু মানুষ মৃত্যু হবে, বিশ্বের অর্থনৈতিক অবস্থা আরো খারাপের জায়গায় চলে যাবে, এবং সব থেকে বড় ব্যাপার, নিরীহ সাধারণ মানুষদের বড় মূল্য দিতে হবে। আর এই জন্য প্রয়োজন যুদ্ধ নয়, বরং আলোচনা টেবিল খোঁজা এবং সেখানে তিনটে দেশকে একসাথে বসে আলোচনা করা। এই আর্টিকেলটা দেখার পর আপনার কি রায়, আপনার কি মতামত? অতি অবশ্যই আপনার রায়, আপনার মতামত কমেন্ট বক্সে তুলে ধরুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং যুক্তি সহকারে আপনাদের সামনে পরিবেশন করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।